হচ্ছে মেট্রো স্টেশনের নিচে, শাহবাগ মেট্রো স্টেশনের নিচে শাহবাগ মোড়ের অভিমুখের যে জায়গাটা, সেখানে কবে থেকে ১৪৪ ধারা জারি হলো যে আমার ভাইয়েরা ওই জায়গাটা ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরেও তাদের উপরে পুলিশ যে আন্দোলন বা হামলা সেটা অব্যাহত রাখলো। আ ধন্যবাদ ভাই। আমি আরকি শুরু থেকে একটু গুছিয়ে বলার চেষ্টা করছি। আমরা যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হই, আমরা পড়াশোনা করে বের হওয়ার পর আমাদের যে সার্টিফিকেটের যে টাইটেলটা থাকে, সেটা হচ্ছে আমরা বিএসসি ইঞ্জিনিয়ার। আমরা বুয়েট, কুয়েট, চুয়েট, ডুয়েট, এরপর হচ্ছে ডিইউ, সিইউ যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি গুলো আছে বা হচ্ছে আদার্স যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখান থেকে আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে আমরা বের হই। সো পাশ করে বের হওয়ার পরে আমরা যারা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যারা অনার্স করে বের হয় বা যারা বিএসসি করে বের হয় বা ইভেন ডক্টররাও, আমাদের সকলের ফার্স্ট ক্লাস জবে জয়েনিং গ্রেডটা হচ্ছে ৯ম গ্রেড। তো আপনার ২০১৩ সালে ডিপ্লোমাতে একটা আন্দোলন হয়েছিল শেখ হাসিনা আমলে। সো ওই আন্দোলনে তারা যে কাজটা করেছিল, আপনার বাংলাদেশে আ ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে ১০ম গ্রেড হচ্ছে কি বলে যে জিনিসটা আছে, যেটাকে নরমালি সেকেন্ড ক্লাস হিসেবে ধরা হয়। তারা সেই ১০ম গ্রেডটা টোটালি নিজেদের আরকি আওতায় নিয়ে এসেছিল। অর্থাৎ ১০ম গ্রেডে ১০০% ই আপনার ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে যারা পড়াশোনা করে বের হয়েছে, ওদেরই হচ্ছে কি জন্য ওরা আরকি অকুপাই করে ফেলেছিল ১০ম গ্রেডটা। তো তার আগে ২০১৩ সালের আগে ১০ম গ্রেডেও বিএসসিরা আবেদন করতে পারত। তো পরবর্তীতে যেটা হয় যে ওরা ১০ম গ্রেডটা পুরোপুরি নিজেদের আওতায় নিয়ে আসে এবং ৯ম গ্রেডে ওরা ৩৩% কোটা চালু করে প্রমোশনের বেসিসে। অর্থাৎ ১০ম গ্রেডে তারা জয়েন করে, ১০ম গ্রেডে জয়েন করার পরে তারা প্রমোশনের বেসিসে ৯ম গ্রেডে ৩৩% পর্যন্ত প্রমোশন পায়। এটা হচ্ছে কাগজে কলমে। কিন্তু বাস্তবতা যেটা বলে যে হচ্ছে আপনার যখন যেকোনো কোম্পানির নিয়োগ পরীক্ষা শুরু হয়, তারা বিভিন্ন রকম কারণ দেখিয়ে বিভিন্ন রকম ঝামেলা তৈরি করে, রিট করে নিয়োগ পরীক্ষা আটকে দেয়। সো নিয়োগ আটকে দেওয়ার মাধ্যমে তারা ক্ষেত্র বিশেষে ৩৩% এর জায়গাতে ৭০-৮০%, ৮৫% পর্যন্ত তারা প্রমোশন নিয়ে নেয়। আমি যদি একটু যদি হচ্ছে স্ট্যাটিস্টিক্স টা বলি, আমার আরকি একদম পিন পয়েন্ট সংখ্যাটা মনে নেই। বাট আপনার পিএসসির আন্ডারে যেই আ আ আ এই যে প্রতিষ্ঠানগুলো, আপনার এলজিডি বা পিএসসির বাইরে যে প্রতিষ্ঠানগুলো, এলজিডি আছে, আপনার ডিপিটিসি আছে, পিডিবি আছে, নেসকো আছে, ডেসকো আছে, আপনার পাওয়ার সেক্টর, গ্যাস সেক্টর। ঠিক আছে? সো এই সেক্টরগুলোতে আরকি ১০ম গ্রেডে ওরা আ নিয়োগ নিয়ে ওরা আরকি ৯ম গ্রেডে ক্ষেত্রবিশেষে ৮৫-৯০% পর্যন্ত ওরা প্রমোশন পেয়ে যাচ্ছে। তো এখানে বিষয়টা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ ২ টা বিষয়। ১ম বিষয়টা আমি যেটা বলব, আমরা যারা আরকি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করেছি, আমাদেরকে একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুলের মধ্য দিয়ে এইচএসসি পাস করতে হয়েছে। প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা দিয়ে, অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আমাদেরকে দেশের সম্মুখ সারির যে হচ্ছে ১ম ৪-৫ টা বিশ্ববিদ্যালয় এবং সেগুলো যারা এভেইল করতে পারেনি, সিকোয়েন্সিয়ালি তারা পরবর্তীতে মেধাক্রম অনুসারে যে ভার্সিটিগুলো এভেইল করতে পেরেছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো তারা সেটা করেছে। তো সেই জায়গা থেকে বিএসসি গ্র্যাজুয়েটরা কিভাবে ডিপ্লোমাদের সমমানের হয়? যাদের আপনার একাডেমিক যোগ্যতা যদি আমি বলি, যারা আরকি এসএসসি পাস। এইচএসসি এইচএসসি পরীক্ষাও তারা দেয়নি। তারা এইচএসসি বদলে ডিপ্লোমা ইনস্টিটিউশনে আরকি ভর্তি হয়। সো ডিপ্লোমাটাকে মোটামুটি আরকি এইচএসসি ইকুইভ্যালেন্ট ধরা হয়। যদিও ডিপ্লোমারা এটা মানতে নারাজ। ওদের বক্তব্য হচ্ছে ওরা ৪ বছরের ডিপ্লোমা ডিগ্রি করে, কিন্তু এইচএসসি ডিগ্রি ২ বছরের। সো সেই জায়গা থেকে তারা বলতে চায় যে ডিপ্লোমাটা আসলে এইচএসসি সমমানের না, তার থেকে একটু বেশি কিছু। আমি যদি তাদের এই কথার সাথে একমত পোষণ করেও নেই, তাদের ডিপ্লোমা ডিগ্রিটা এইচএসসি থেকে যদি একটু বেশি কিছুও হয়, সেটা কিন্তু বিএসসির থেকে অবশ্যই একটু কম কিছু। I mean বিএসসি সমান না। তাহলে তারা কিন্তু কোনোভাবেই বিএসসি ইঞ্জিনিয়ারদের সমমানের যে গ্রেড, সেখানে আসলে তারা জব করতে পারে না। সো এই জিনিসটা কিভাবে হয়েছে, কেন হয়েছে ২০১৩ সালের আন্দোলনের আমরা যদি একটু ইতিহাসগুলো ঘাঁটি, একটু নিউজ ঘাঁটি সেটা আমরা দেখতে পাবো। সো এটা গেল আরকি ১ম বৈষম্য। ২য় বৈষম্যের জায়গা হচ্ছে ১০ম গ্রেড যেটাকে আমরা সেকেন্ড ক্লাস বলছি। সো আমি যদি একটু বলে রাখি, হয়তোবা আপনার বুয়েটের কেউ বা ঢাবির ইঞ্জিনিয়ারিং অনুষদের কেউ বা আপনার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্মুখ সারির বিশ্ববিদ্যালয়ে যারা আছে বা সম্মুখ সারির স্টুডেন্ট যারা আছে, হয়তোবা তাদের ১০ম গ্রেডে এপ্লাই করার বা ১০ম গ্রেডে চাকরি করার দরকার পড়ে না। কিন্তু তাই বলে তো বিষয়টা এমন হতে পারে না যে হচ্ছে যে কি, মানে আমার আবেদন করার দরকার পড়ছে না, আল্লাহ আমাকে একটু বেশি মেধা দিয়ে পাঠিয়েছে। তাই বলে তো বিষয়টা এমন না যে আমি আমার যৌক্তিক দাবিটা, যেটা আমার অন্য ভাইয়ের দরকার, সেই জায়গাটা আমি ছেড়ে দিব। সো ১০ম গ্রেডের যে পদ, সেই পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সো এখন কথা হচ্ছে ইঞ্জিনিয়ার কারা? যারা বিএসসি পাস করেছে ওরাই ইঞ্জিনিয়ার। আমাদের বইয়ের থেকে যারা আরকি আর্কিটেকচার পড়ে বা যারা ইউআরপি পড়ে, ওরাও বিএসসি পাস করে। কিন্তু ওরা পর্যন্ত নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারে না। কারণ ওরা বুয়েটের বি ইউনিটে, খ ইউনিটে আরকি ওরা হচ্ছে কি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পায়। তো যেখানে বুয়েটের একটা অংশই বা বুয়েট ছাড়া আদার্স ইউনিভার্সিটি গুলাতেও যে ইউআরপি বা হচ্ছে আপনার আর্কিটেকচার যারা পড়ে, ওরাই যেখানে নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলতে পারছে না, সেখানে ডিপ্লোমারা যাদের ডিগ্রিটাকে এইচএসসি ইকুইভ্যালেন্ট ধরা হচ্ছে, তারা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো আপনার হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং
কোর্স করা ছাড়া, ল্যাব করা ছাড়া তারা কিভাবে নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলছে? বা উপসহকারী প্রকৌশলী, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাহলে একটা ইঞ্জিনিয়ার সমমানের পদে তারা কিভাবে জয়েন করছে? সো এই জায়গাটাতে আরকি মানে অনেক প্রবলেমেটিক একটা সিচুয়েশন তৈরি হয়েছে। যে ১ম গ্রেডে আসলে বিএসসিদের আবেদনটাকে টোটালি রহিত করে দেওয়া হয়েছে। সো এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমি যখন এইচএসসি পাস করেছি, আমি কিন্তু অটোমেটিক্যালি এসএসসি পাস করে ফেলেছি। আমি যখন বিএসসি পাস করেছি, আমি কিন্তু অটোমেটিক্যালি এসএসসি এবং এইচএসসি পাস করে ফেলেছি। সো একটা জায়গাতে যখন হচ্ছে আপনি যখন একটা জায়গাতে রিকোয়ারমেন্ট এ হচ্ছে কি রিকোয়ারমেন্টস বলছেন যে আপনার এখানে আসলে এইচএসসি বা ডিপ্লোমা সমমানের জন্য পদটা উন্মুক্ত। সো আমার কিন্তু অলরেডি তার থেকে বেশি যোগ্যতা রয়েছে। তাহলে কোন যুক্তিতে আসলে আমি ১ম গ্রেডে আবেদন করতে পারব না? সেটা কিন্তু আসলে কোনো লজিক্যাল গ্রাউন্ড তৈরি করে না। সো এখন আমাদের যে বক্তব্যটা হচ্ছে যে ডিপ্লোমাদের পাশাপাশি ১ম গ্রেডটা যেন প্রকৌশলীদের জন্য, বিএসসিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর ডিপ্লোমাদের কথা হচ্ছে যে কেন আমাদের জন্য মানে বিএসসিদের জন্য কেন ১ম গ্রেডটা উন্মুক্ত করে দেওয়া হবে? ওরা নিজেদের কাছেই পুরো গ্রেডটাকে ১০০% কক্ষিগত করে রাখতে চায়। এবং তারা হচ্ছে ৯ম গ্রেডে যেটা অলরেডি এস্টাবলিশড কাগজে কলমে যে ৩৩% প্রমোশন, সেটা তো আছেই, তারা উল্টা এখন 50% প্রমোশন চায়। সো 33% কাগজে কলমে থাকার পরেও তারা যেখানে 90% মতো প্রমোশন পেয়ে যাচ্ছে, সেখানে 50% হলে কি হবে সেটা আসলে আ আই আই গেস আপনারা সকলে বুঝতে পারছেন। সো এইটা ছিল আসলে আমাদের মূল যে আন্দোলনের প্রেক্ষাপটটা, সেটা আরকি এখান থেকে শুরু হয়েছে। সো এই বিষয়ে আমি একটু বলি যে ওই সময়ে তৎকালীন বিএসসি ইঞ্জিনিয়ার যারা ছিলেন, তারা হয়তোবা প্রতিবাদ করেছিলেন। কিন্তু ডিপ্লোমার সংখ্যা অনেক বেশি। যতটুকু আমি জানি বর্তমানে বাংলাদেশে মোস্ট প্রবাবলি ৮ লাখ বা তারও বেশি ডিপ্লোমা শিক্ষার্থী রয়েছে। যারা কর্মক্ষেত্রে চাকরি করছে ওদের বাহিরে। সো তাদের যে আরকি তাদের যে ফোর্স ছিল, তাদের যে পাওয়ার ছিল বা তাদের যে আন্দোলনের যে হচ্ছে ওয়েট ছিল, হয়তোবা সেই জায়গাতে যৌক্তিকভাবে তৎকালীন সময়ে বিএসসিরা বা ইঞ্জিনিয়াররা হয়তো সেই জায়গাতে তাদের দাবির মুখে ওই জায়গাটা মানে ওই বিষয়টা আদায় করে নিতে পারেনি। ইভেন আমি আরেকটু এড করতে চাই। এখানে আমি আমাদের কমিউনিটিকেও কিছুটা দোষারোপ করব। আমাদের কমিউনিটিও কয়েকদিন আগে আজকে যারা আন্দোলন করছে, যারা আজকে জিনিসগুলো বুঝেছে, ইভেন আমাদের টিচাররাও গতকালকে হচ্ছে আপনার সাস্টের শিক্ষকরা মিলে একটা জায়গাতে উনারা আরকি জড়ো হয়ে কিছু প্রতিবাদ জানিয়েছেন উনাদের পক্ষ থেকে। সেখানে একজন সাস্টের শিক্ষক বলছিলেন যে আরকি উনারা শিক্ষক, উনারাও প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষক। উনারাও ঠিকমতো জানতেন না আসলে যে বৈষম্যটা কোথা থেকে হয়েছে এবং কিভাবে হয়েছে। সো মোটা দাগে বলতে গেলে ইঞ্জিনিয়ার কমিউনিটি আসলে নিজেরাই মানে আমার কাছে যেটা মনে হয় বা আমি যেটা দেখেছি যে ইঞ্জিনিয়ার কমিউনিটি নিজেরাই আসলে পরিপূর্ণভাবে এই জায়গাটাতে অবগত ছিল না যে তাদের যে অধিকারের জায়গাটা সেটা আসলে কিভাবে খর্ব করা হচ্ছে। আরেকটা জিনিস আমি একটু ১ম প্রশ্নে এড করতে ভুলে গেছি, সেটা একটু আমি বলে রাখি। বাংলাদেশের যেকোনো চাকরির পরীক্ষায় যেকোনো ৯ম গ্রেডের পরীক্ষা হচ্ছে ফার্স্ট ক্লাস পরীক্ষা। এই যে ফার্স্ট ক্লাস জব, ফার্স্ট ক্লাস গ্রেড। সো ৯ম গ্রেডের পরীক্ষায় কিন্তু সকলকে পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। সেটা আপনার আমরা যারা বিসিএস ক্যাডার হই আমাদের দেশ থেকে আপনার ডাক্তাররা হচ্ছে কি যখন বিসিএস পাস করে যখন হচ্ছে বিসিএস এর ডাক্তার হয় বা যেকোনো আপনার পাবলিক সেক্টরে যখন হচ্ছে কি যে কেউ ফার্স্ট ক্লাস জবে জয়েন করে, পরীক্ষা দিয়ে চান্স পেতে হয় এবং মোটামুটি ধরেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে একটা পদের বিপরীতে ২৫ থেকে ৩০ জন বা ক্ষেত্র বিশেষে আরো বেশি প্রকৌশলীরা নিজেদের মধ্যে একটা সিটের জন্য লড়াই করেন। তো সেই জায়গাতে ১ম গ্রেডে জয়েন করে ওরা কিন্তু অটোমেটিক্যালি প্রমোশনটা পেয়ে যায়। অর্থাৎ যেই পদে আমাকে পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়, সেই পদে ওরা কাগজে কলমে ৩৩% বা বাস্তবে আরো বেশি তারা অটোমেটিক্যালি কোনো পরীক্ষা ছাড়াই প্রমোশন পেয়ে যায়। দেশের সব জায়গাতেই তার মদতপুষ্ট, তার পারপাস সার্ভ করবে এরকম মানুষগুলাকেই অসম অধিকার দিতে অভ্যস্ত ছিলেন। এটা শুধুমাত্র ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে না, এটা আমরা সকল সেক্টরে হচ্ছে গিয়ে দেখে আসছি যে শেখ হাসিনা সরকার এই জিনিসটাকে সবসময় এস্টাবলিশ করার চেষ্টা করত। যে হচ্ছে আমরা মজলুমদের বা আমরা একটু পিছিয়ে পড়া যারা, একটু কম মেধাবী যারা, আমরা তাদের পক্ষে আছি। সো এই কাজটা করতে গিয়ে তারা একই সাথে যেরকম পাবলিক সেন্টিমেন্ট ও হচ্ছে নিয়েছিল, আবার অসম অধিকারের যে জায়গাটা সেটাও তারা দিয়েছিল। তো শেখ হাসিনা সরকার আসলে আমার এখানে বলার কিছু নেই। এটা খুবই হচ্ছে কি ডে লাইটের মতো পরিষ্কার যে অসম একটা অধিকার প্রতিষ্ঠা করে দেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরকে, ইঞ্জিনিয়ারদেরকে, প্রকৌশল অধিদপ্তরগুলোকে পঙ্গু করে দেওয়ার জন্য, দেশকে পিছায়ে দেওয়ার জন্য এবং যারা এই জিনিসটার যোগ্য না, অযোগ্য হচ্ছে গিয়ে লোক দিয়ে একটা যৌক্তিক জায়গাতে যখন আপনি আপনার জায়গাটাকে ভরায় ফেলবেন তখন আসলে আপনি আপনার দেশকে পিছাইয়ে দিবেন। সো আমরা সকলেই জানি যে শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন, দেশের ভালো উনি চাইতেন না। সো সবকিছুই কিন্তু এক জায়গাতে এসেই আরকি সেন্ট্রাল টেন্ডেন্সি এক জায়গাতেই কাজ করছে। সো অযোগ্য লোকদেরকে আরকি উনি এই জায়গাতে এইজন্যই নিয়ে এসেছিলেন। আমি এই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করছি। আমরা আসলে হঠাৎ করে আন্দোলন করিনি। আপনার প্রশাসন থেকে শুরু করে আপনার হচ্ছে সরকার থেকে শুরু করে রাজনৈতিক দল থেকে শুরু করে ইভেন আমাদেরই অনেক মানুষজন মনে করছে যে আমরা হঠাৎ করে আন্দোলন শুরু করেছি। সো বাস্তবিক বিষয়টা হচ্ছে আমরা আন্দোলন শুরু করেছি গত ৬ মাস আগে।
আজকের দিন অবধি মোস্ট প্রবাবলি ৬৭ টারও অধিক স্মারকলিপি দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে, সরকারের বিভিন্ন উপদেষ্টাদের কাছে। দফায়, দফায় চিঠি প্রদান করা হয়েছে। বারবারই হচ্ছে ওভার দ্য ফোন, ওভার দ্য মেসেজ, মেসেঞ্জার, WhatsApp যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। বারবারই তারা বলেছে, তারা দেখছে, তারা দেখছে। সো ৬ মাস আগে যে আন্দোলনটা শুরু হয়েছে, আপনার হচ্ছে যে ৬ মাস আগে আন্দোলনটা মাঠ পর্যায়ে শুরু হয়নি। সিস্টেমেটিক্যালি আন্দোলনটা ৬ মাস আগে শুরু হয়েছে। সো আন্দোলনের বিষয়টা হচ্ছে আমরা তো শুরুতেই আমরা গণজমায়েত করা বা গ্যাঞ্জাম করা বা হচ্ছে গিয়ে লোকবল নিয়ে এসে একটা ব্লকেট তৈরি করা তো শুরুতেই আমরা করি না। স্বাভাবিকভাবেই দেশের সংবিধান আছে, সিস্টেম আছে, নিয়মকানুন আছে। সো নির্ধারিত আপনার হচ্ছে যে কি এই যে ওই ওই কাজের জন্য নির্ধারিত লোকবল আছে, প্রশাসন আছে। সো ৬ মাস আগে যখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমিউনিটি এই জিনিসটা নিয়ে সোচ্চার হওয়া শুরু করেছিল, তখন তারা তাদের জায়গা থেকে বিভিন্ন ইনস্টিটিউশনাল ওয়েতে টিচারদেরকে সাথে নিয়ে, শিক্ষক সমিতিকে সাথে নিয়ে, এলামনেদেরকে সাথে নিয়ে বিভিন্ন ভার্সিটিগুলো আপনার হচ্ছে মন্ত্রণালয়ের কাছে, উপদেষ্টাগণের কাছে স্মারকলিপি বারবার দিয়েছে। আমি যেটা বললাম যে, আজকের দিন পর্যন্ত টোটাল ৬৭ টারও অধিক স্মারকলিপি দেওয়া হয়েছে। সো সবকিছুর একটা সিস্টেম থাকে। সো বিষয়টা হচ্ছে যে আন্দোলন কথাটা মানে কিন্তু এমন না যে কেবলমাত্র আমরা গণজমায়েত করে, ব্লকেট করে একটা লোক মানে লোক দেখায়ে আমরা হচ্ছে একটা কর্মসূচি দিয়ে, স্লোগান দিয়ে করলেই কেবলমাত্র সেটা আন্দোলন হয়। আন্দোলন করা সেটাই যেটা হচ্ছে আমরা একটা যৌক্তিক দাবি সিস্টেমেটিক্যালি আমাদের অথরিটির কাছে পৌঁছানোর মাধ্যমে আমরা আমাদের দাবিটা আদায় করার ব্যবস্থা করতে পারছি কিনা। সেই জায়গাটা সিস্টেমেটিক্যালি গত ৬ মাস আগ থেকে শুরু হয়েছিল। মাঠ পর্যায়ে আন্দোলনটা শুরু হয়েছিল মোস্ট প্রবাবলি গত ২ বা ২.৫ মাস আগে। রুয়েট ১ম শুরু করেছিল মাঠ পর্যায় থেকে। সে আন্দোলনটা গত ৩-৪ দিন আগ থেকে বুয়েটিয়ানদের কাছে এসে আরকি মানে পরিপূর্ণভাবে আরকি বিস্ফোরিত হয়। সো বুয়েটিয়ানরা এর আগে আন্দোলনে ছিল ওই যে আমি যেটা বলছিলাম যে সিস্টেমেটিক্যালি ছিল। কিন্তু মাঠ পর্যায়ে আন্দোলনে আরকি বুয়েটিয়ানরা ছিল না। আমি আরেকটা বিষয় একটু এড করি যে মাঠ পর্যায়ে কেন বুয়েটিয়ানরা ৪ দিন আগে থেকে আন্দোলনে আসলো। আমাদের বুয়েট ইলেকট্রিক্যাল 17 ব্যাচের একজন ভাই, রোকন ভাই, উনি নেসকোর সহকারী প্রকৌশলী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে উনি কর্মরত আছেন। কয়েক মাস আগে উনি জয়েন করেছেন। সো আজকে তো মোস্ট প্রবাবলি ২৮ তারিখ, ২৭, ২৬, ২৫ তারিখ। ২৫ তারিখ হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা নেসকোতে যায় স্মারকলিপি দেওয়ার জন্য। নেসকোর চিফ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য যে আচ্ছা আমাদের যে চলমান আন্দোলন, এই আন্দোলনের বিষয়ে। সো ওই সময় আরকি রোকন ভাইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, উনাদের মধ্যে অনেকেই আপনার ডুয়েট ব্যাকগ্রাউন্ড ছিল বা বিএসসি ব্যাকগ্রাউন্ড বা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড আছেন। উনারা সেখানে অনুপস্থিত থাকার কারণে রোকন ভাই হচ্ছে আপনার নেসকোর যেই প্রধান ফটক, সেটা খুলে দেয় এবং খুলে দিয়ে আপনার বেরোবি শিক্ষার্থীদেরকে স্মারকলিপি দেওয়ার জন্য ভিতরে আসতে দেয়। সো পরবর্তীতে হচ্ছে যে কি আপনার চিফ ইঞ্জিনিয়ারের রুমে রোকন ভাইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন, ওদের অনেকেই ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড, অনেকেই ডিপ্লোমা থেকে পাশ করে পরবর্তীতে ডুয়েট থেকে বিএসসি করেছেন। তারা রোকন ভাইকে অশ্রাব্য, অকথ্য ভাষায় গালিগালাজ করে। আই গেস আপনারা রেকর্ডিং শুনেছেন বা দেখেছেন। এবং এক পর্যায়ে তারা আরকি হুমকি-ধামকির এক পর্যায়ে তারা রোকন ভাইকে জবাই করার হুমকিও দেন। সো যেহেতু রোকন ভাই আমাদের বুয়েটের একজন অ্যালামনাই, সো সেই জায়গা থেকে বুয়েটিয়ানরা তখন এই জায়গাটাতে আরকি নেসেসিটি ফিল করে যে আমরা সিস্টেমেটিক্যালি আসলে আন্দোলন তো করেই যাচ্ছি ৬ মাস ধরে, কোনো তো আউটকাম আসছে না। সো আমাদের একজন অ্যালুমনাইয়ের সাথে এই জিনিসটা হলো, তাহলে আমাদের এখন আসলে রাজপথে জিনিসটাকে স্টেপ আপ করানো দরকার। আমি একটু উল্লেখ করে রাখি, বুয়েটে বর্তমান সময়ে টার্ম ফাইনাল চলছে। মানে চলছে বলতে পরীক্ষা আপাতত স্থগিত আছে। বাট টার্ম ফাইনাল চলার যে সময়টা, সেই সময়টা অতিবাহিত হচ্ছে। সো বুয়েটিয়ানরা আসলে তাদের পরীক্ষা বা পিএল এর যে পড়াশোনা সেটা বাদ দিয়েই এক প্রকার রাত ১২টা বাজে, ২৫ তারিখ রাত ১২টা, আই মিন ২৬ তারিখ প্রথম প্রহরে তারা হচ্ছে আন্দোলনের নামে রোকন ভাইয়ের প্রতি যেই অবিচারটা বা যে বিষয়টা সেটা নিয়ে। সো তারা আরকি ১ম দফায় ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা রাত ১২টা থেকে অবস্থান নেয় এবং সেখানে পুলিশের সাথে তাদের কথাবার্তা হয়। সো তাদের একটা দাবি ছিল যে রোকন ভাইয়ের সাথে যে বিষয়টা, সাথে হচ্ছে প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে যেই গত ৬ মাস ধরে যে আন্দোলন চলছে, আমাদের যে আন্দোলনের ৩ টা দফা ছিল, সবকিছু মিলে আমাদেরকে হচ্ছে কি আ উপদেষ্টাগণের সাথে আমাদের কথা বলতে হবে। মানে আমাদের সাথে উপদেষ্টাগণের কথা বলতে হবে। তো তখন আমাদেরকে আপনার রমনা থানার মোস্ট প্রবাবলি ডিসি যে মাসুদ, উনি আরকি বলেন যে রাতের ৩টা পর্যন্ত আসলে উপদেষ্টারা আসতে পারবে না। স্বাভাবিকভাবেই সকলের সুবিধা-অসুবিধার বিষয় আছে। সো আপনারা ৬টা পর্যন্ত অপেক্ষা করেন। তো সেখানে বুয়েটিয়ানগণ বুয়েটের সাথে ওই প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ববৃন্দরাও ছিলেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিলেন, সংহতিতে জানিয়ে তারা পাশে ছিলেন। সো তারা তখন সকাল ভোর ৬টা পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং অপেক্ষা করেন যে পরবর্তীতে উপদেষ্টাগণ আসলে কথা বলেন কিনা বা সচিবগণ কথা বলেন কিনা। পরবর্তীতে তাদেরকে জানানো হয় যে সকাল ১১টায় সচিবালয়ে সচিব এবং উপদেষ্টাগণ তাদের সঙ্গে আই মিন বুয়েটিয়ানদের সঙ্গে এবং প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলবেন। সো পরবর্তীতে বুয়েটিয়ানরা সেখান থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয় এবং সকালে ১১টা বা বেলা ১২টার দিকে সচিবালয়ে যায় এবং সচিবালয়ের দুয়ারে, দুয়ারে তারা ঘুরতে থাকে। একজন সচিব ও একজন উপদেষ্টাও ২৬ তারিখ আসলে
বুয়েটিয়ানদের সঙ্গে বা প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারের সঙ্গে কথা বলতে রাজি হননি। সো ২৬ তারিখ পরবর্তীতে প্রকৌশল অধিকার আন্দোলনের নেতৃবৃন্দরা সকলকে সাথে নিয়ে দুপুর ৩টা থেকে শাহবাগে ব্লকেট কর্মসূচি ডাকে এবং তারই ফলশ্রুতিতে ওইদিন রাতের ৮টা পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়। সেই আল্টিমেটামও আরকি সরকার বা প্রশাসন মেনে নেয় নাই বা আল্টিমেটামের মধ্যে কাজ করে নাই। পরবর্তীতে গতকালকে ২৭ তারিখ লং মার্চ অফ ইঞ্জিনিয়ার্স ডাকা হয় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ঢাকার বাহির থেকে ঢাকাতে এসছে লং মার্চকে সফল করার জন্য। গতকালকে লং মার্চ শুরু হয় সকাল ১০টায়। তো বেলা ১টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। যে ১টার মধ্যে কর্মসূচি আমাদের যে দাবি দেওয়া সেগুলা মেনে না নিলে বা উল্লেখযোগ্য কোনো রকমের কোনো পদক্ষেপ না নিলে আমরা সচিবালয়ের দিকে যেতে বাধ্য হব। সো ১টার দিকে আমাদের সঙ্গে যোগাযোগ করে এইটা বলা হয় যে ৩টা পর্যন্ত উনারা সময় চান। আমরা যেন ওনাদেরকে ৩টা পর্যন্ত সময় দেই। উনারা ৩টার মধ্যে কিছু একটা করার ব্যবস্থা করবেন। সো প্রাথমিকভাবে আমরা চেয়েছিলাম আমরা ৩টা পর্যন্ত সময়টা দেব না। কারণ ওদেরকে এর আগেও মানে মাঠের আন্দোলনেই ৩ দিন ধরে বিভিন্ন মেয়াদে আল্টিমেটাম দেওয়া হয়েছিল। সো প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ৩টা পর্যন্ত সময়টা দেব না। বাট পরবর্তীতে আমরা আবার আমাদের স্বার্থেই সিদ্ধান্ত নেই যে না আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা সরকারের বিপক্ষের কেউ না। সো আমরা তাদেরকে ৩টা পর্যন্ত সময় দিতে রাজি আছি। কিন্তু সেক্ষেত্রে আমরা যমুনার সামনে অবস্থান করব এবং ৩টা মানে ৩টাই এখানে এরকম কোনো মানে বিষয় বরদাস্ত করা হবে না যে ৩টার পরে ওরা আবারও ১ ঘন্টা বা ২ ঘন্টা পিছিয়ে ৫টা ৬টা এরকম কোনো কিছু বলবে। সো তারা যেন এরকম কোনো কিছু বলতে না পারে, তারা যেন ৩টা জিনিসটাকে সিরিয়াসলি নেয়। সেই সিরিয়াসনেসটা তাদেরকে বোঝানোর জন্য আমরা পরবর্তীতে যমুনা অভিমুখে রওনা হই। এখানে একটু বলে রাখি, পয়েন্ট টু বি নোটেড, আমরা দেশের সবথেকে ফাইনেস্ট মেধার মানুষজন। সো শুধুমাত্র কাগজে কলমেই আমরা মেধাবী বিষয়টা এমন না। আমরা আসলে পারিবারিক শিক্ষা-দীক্ষার দিক থেকেও মেধাবী। আপনি যদি গত ৩ দিন আমাদের রাজপথের আন্দোলন দেখেন, যদি ঢাকায় দেখেন, ঢাকা ছাড়া বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরগুলোতেও স্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে। আপনি যদি একটু তাদের দিকে দেখেন, আ আপনি কোথাওই আ মানে বিন্দু পরিমাণেও বা মানে আপনার হচ্ছে কি মিনিমাম লেভেলেও আপনি কোনো অগ্নিসংযোগ, কোনো ভাঙচুর, কোনো উল্টাপাল্টা কথাবার্তা কোনো কিছু আপনি দেখবেন না। অর্থাৎ যথাযথ পরিমাণে শান্তিপূর্ণভাবেই আমাদের প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আন্দোলনটা করার চেষ্টা করা হয়েছে। সো আমরা কিন্তু যমুনা অভিমুখে আমরা যমুনা ভাঙচুর করতে যাইনি। বা আমরা প্রধান উপদেষ্টার বাসভবন বা তার কার্যালয়কে ক্ষতিগ্রস্ত করতে যাইনি। আমরা যমুনা অভিমুখে রওনা হয়েছি ইন্টারকন্টিনেন্টাল মোড়টা পার করে সাকুরার সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। আমরা বসবো যেন কর্তৃপক্ষ গত ৩ দিন ধরে বা ৬ মাস ধরে যে জিনিসটাকে সিরিয়াসলি নেয় নাই, তারা যেন অন্ততপক্ষে সেই সিরিয়াসনেস টুকু ফিল করে। সেই সেই মানে বোধ থেকেই বা সেই জায়গা থেকে আমরা যমুনা অভিমুখে রওনা হই। তো পরবর্তীতে ওইখানে যে বিষয়টা ঘটে যে আ পুলিশ বা হচ্ছে আপনার রমনা থানার ডিসি উনি কি ভেবেছিলেন বা কি বুঝাতে চেয়েছিলেন বা উনি কি প্রমাণ করতে চেয়েছিলেন I don't know. ফার্স্ট অফ অল ইন্টারকন্টিনেন্টাল এর যে মোড়টা, ইন্টারকন্টিনেন্টাল পার করে যে মোড়টা, ওইখানে ইউজুয়ালি ব্যারিকেড দেওয়া থাকে। উনাদের ভাষ্যমত ওই জায়গাটার ভেতরে আরকি ১৪৪ ধারা জারি আছে, 144 জারি আছে। কিন্তু আমরা যখন গতকালকে ওই অভিমুখে রওনা করেছিলাম সেখানে কোনো ব্যারিকেড ছিল না। কোনো ব্যারিকেড ছিল না, এমনকি কোনো পুলিশও ছিল না। সো আমরা ফাঁকা জায়গায় স্বাভাবিকভাবেই আমরা জানি না সেখানে 144 জারি থাকতে পারে। কারণ যেখানে 144 জারি থাকে সেখানে পুলিশ ভ্যানগার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, ব্যারিকেড থাকে। সো সেখানে কোনো কিছু ছিল না। আমরা স্বাভাবিকভাবে আমরা ওই জায়গা দিয়ে আরকি ঢুকে পড়ি। সো আমরা যমুনার অনেকখানি দূরে ছিলাম। এমন না যে আমরা যমুনার সামনে চলে গেছিলাম। আমরা যমুনার অনেকখানি দূরে ছিলাম। সো আমরা যখন আগাচ্ছিলাম তখন পুলিশ ১ম দফায় একটা এই যে লাঠিচার্জের ভঙ্গিতে আমাদেরকে ১ম দফায় ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পয়েন্ট টু বি নোটেড, তখন একদম ১ম দফার কথা বলছি। তখন তারা আমাদের উপর কোনো মানে হামলা করেনি। তারা মাটিতে এই যে বাড়ি দেওয়ার মাধ্যমে বা আমাদেরকে ভয় দেখানোর মাধ্যমে আমাদেরকে পিছু হটতে বলে। সো তখন আমাদের পক্ষ থেকে আমাদের নেতৃত্বের কয়েকজন মানুষ, আমি নিজেও সামনে ছিলাম। আরো কয়েকজন মানুষ আমরা উনাদের সাথে গিয়ে সামনে কথাবার্তা বলি। তো ওইখানে ডিসি মাসুদ আমাদেরকে বলেন যে, "আপনারা যদি এখানে বসেন, আপনারা যদি কোনো গন্ডগোল না করেন, অগ্নিসংযোগ না করেন, উল্টাপাল্টা না করেন, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে কোনো কিছু করব না। আপনারা আপনাদের পোলাপানকে বুঝান, সবাইকে বলেন যে সবাই যেন এখানে বসে পড়ে। বসে পড়ে এবং সবাই যেন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। সবাই যেন আরকি মানে স্টেবল থাকে। কোনো ওই যে গন্ডগোল যেন না করে।" তো আমরা ডিসির কথায় আশ্বস্ত হই এবং আপনি বিভিন্ন ভিডিও ফুটেজে দেখবেন যে আমরা পিছন ফিরে আমাদের বাকি ক্রাউডকে ম্যানেজ করার চেষ্টা করছিলাম। কেউ যেন উত্তেজিত না হয় এবং সবাই যেন বসে পড়ে। এবং আমরা সবাই বলছিলাম যে সবাই যেন আমরা বসি, সবাই যেন আমরা বসি। তো আমরা যখন সবাই বসলাম, হুট করে উইদিন আ মিনিট কোনো কথাবার্তা ছাড়া আমাদের উপরে হচ্ছে দফায় মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এবং বিষয়টা এরকম ছিল যে হচ্ছে একবার যখন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় বা টিয়ার শেল নিক্ষেপ করা হয়, আমরা তো সেখানে বসে থাকতে পারি না। স্বাভাবিকভাবে আমরা সেখানে ছত্রভঙ্গ হয়ে যাব। পিছনে আমরা ছুটে যাব। সো ওরা হচ্ছে আমাদেরকে লাঠিচার্জ করে সাউন্ড গ্রেনেড মেরে আমাদেরকে ২০ মিটার সামনে হচ্ছে কি মানে যেতে বাধ্য করে। মানে আমাদেরকে পিছনে যেতে বাধ্য করে। পরবর্তীতে তারা আবার পিছায়ে আসে।
তারা পিছিয়ে আসার কারণে আমরা আবার হয়তো ৫-১০ মিনিটের সামনে যাই, তারা এরপর আরো দ্বিগুণ গতিতে ৩ গুণ গতিতে আমাদের উপর আবার হামলা করে। তো হামলার এক পর্যায়ে তারা আমাদের বেশ কিছু সহপাঠীদেরকে, আমাদের জুনিয়রদেরকে, ভাইদেরকে আরকি লাঠিচার্জও করে এবং মারে। আমাদের এই ভিডিওগুলো আছে, আপনারা দেখবেন মিডিয়ায় আছে। যে তারা রাস্তায় শোয়ায়, পিটায় এবং সেই আমাদের মোস্ট প্রবাবলি ওর নামটা আমি মনে করতে পারছি না। বুয়েট ইলেকট্রিক্যাল 21 ব্যাচের একটা ছেলে, শেরেবাংলা হলের। তাকে আরকি ১ম এ সে ফুটপাতের মধ্যে ছিল, রাস্তার ডান পাশে। তাকে ১ম এ ২-৩ টা বাড়ি দেওয়া হয়। সে আরকি ১ম এ ইগনোর করে। ইগনোর করে নিজেকে সরায় নিতে চায়। সো পরবর্তীতে মানে যখন সে দেখতে পেল যে আসলে সে বারবার এই জায়গাটা এভয়েড করার চেষ্টা করা সত্ত্বেও তাকে আরো বেশি আরকি হিট করা হচ্ছে লাঠি দিয়ে। তো পরবর্তীতে সে ওই পুলিশ অফিসারের মানে ঘাড়ের মধ্যে এরকম করে চেপে ধরে। এটা খুবই স্বাভাবিক, মানে সেলফ ডিফেন্স এর খুবই ইউজুয়াল একটা সাইকোলজি। আপনি যখন একটা মুজলুমকে কোনো কারণ ছাড়া ৪-৫ বার সে সরে যাওয়ার পরেও আপনি তাকে মারতে চাইবেন, সে হিট অফ দ্য মোমেন্ট একবার অবশ্যই আপনাকে অ্যাটাক করতে চাইবে। এবং সে কিন্তু নিরস্ত্র ছিল। তার কাছে কোনো সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, বন্দুক, পিস্তল, লাঠি কিছুই ছিল না। তো পরবর্তীতে সে ওই পুলিশের কনস্টেবল বা হোয়াটএভার যাই হোক, উনাকে আরকি ঘাড়ের মধ্যে আরকি ধরার চেষ্টা করে। তো ধরতে তো আসলে পারেনি। পরবর্তীতে ওই পুলিশ এবং তার সাথে আরো যারা পুলিশ ছিলেন সকলেই ওই ছেলেকে শোয়ায় একদম আরকি লাঠি দিয়ে পেটায় এবং তার আশেপাশে যারা তাকে হচ্ছে কি ছুটায় আনতে যায় তাদেরকেও পেটায়। তো এই যে ছিল জায়গাটা, এখানে আমি একটু বলি। এই ঘটনার কিছুক্ষণ পরে উইদিন 1 or 2 মিনিটস তারা জলকামান ছেটায়। জলকামান ছিটিয়ে পুরোপুরি ইন্টারকন্টিনেন্টালের সামনের জায়গাটা থেকে আমাদেরকে ছত্রভঙ্গ করে পুরা ক্রাউডটাকে আপনার শাহবাগ অভিমুখে যেতে বাধ্য করে। আমরা কিছু মানুষজন ইন্টারকন্টিনেন্টালের অপোজিট পাশে, আই মিন ইন্টারকন্টিনেন্টালের পাশের অপোজিট সাইডে, আমি বিল্ডিংটার নাম জানি না। একটা বিল্ডিং ছিল। আই গেস কোনো কনভেনশন সেন্টার বা কিছু একটা অফিস-টফিস হতে পারে। আমরা ওই বিল্ডিং এর নিচতলায় এই লবিতে আমরা আশ্রয় নিই। আমি ওখানে ছিলাম। সো আমার বাকি ক্রাউডরা হচ্ছে শাহবাগের দিকে মেট্রো স্টেশন নিচ বরাবর চলে যাচ্ছিল। সো পুলিশ হচ্ছে ওই সময়ে মেট্রো স্টেশনের নিচ বরাবর শাহবাগ মোড়ের দিকেও গিয়ে বেশ কিছুক্ষণ প্রায় ২০-২৫ মিনিট তারা লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ অব্যাহত রাখে। তো তাদের ভাষ্য মতে যে যমুনা অভিমুখের যে জায়গাটা, সেই জায়গাটাতে ১৪৪ দ্বারা জারি ছিল। তাই তারা আমাদের ক্রাউডকে ইন্টারাপশন করতে বাধ্য হয়েছে। সে জায়গা থেকে তারা সাউন্ড গ্রেনেড বা টিয়ার শেল নিক্ষেপ করেছে। তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তারা সেটা করেছে। কিন্তু আমি এখানে জানতে চাই বা আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই সরকারকে, যে হচ্ছে মেট্রো স্টেশনের নিচে, শাহবাগ মেট্রো স্টেশনের নিচে শাহবাগ মোড়ের অভিমুখের যে জায়গাটা, সেখানে কবে থেকে ১৪৪ ধারা জারি হলো যে আমার ভাইয়েরা ওই জায়গাটা ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরেও তাদের উপরে পুলিশ যে আন্দোলন বা হামলা সেটা অব্যাহত রাখলো? আচ্ছা, না, এই আন্দোলনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল এই আন্দোলনে যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, এটার প্রমাণটা আপনি পাবেন। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক দলের ব্যানারে আমাদের পক্ষে বা বিপক্ষে কোনো রকমেরই কোনো কথা বলেনি। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন বা আদার্স বাম সংগঠন বলেন, ছাত্র সংগঠন বলেন, কেউই কিন্তু তাদের ব্যানারে, আই মিন তাদের দলীয় ব্যানারে আমাদের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলেনি। কেবলমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পেজ থেকে গতকালকে একটা পোস্ট করেছে যে প্রকৌশল ছাত্রদের উপরে যে হামলা হয়েছে, এই হামলার নিন্দা জানাই। আর এর বাইরে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা নিজেদের ইন্ডিভিজুয়ালিজম এর জায়গা থেকে তারা ফেসবুকে পোস্ট করেছে। সো তাদের অবস্থান বলতে কেবলমাত্র এতটুকুই। সো এটাই একটা ইন্ডিকেশন যে আমাদের আন্দোলনটা মোটেই কোনো রাজনৈতিক আন্দোলন না। কারণ আমরা গত ৫৪ বছরে বা গত ১২ বছরে বা গত ১ বছর আমরা দেখে আসছি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখে আসছি যে যখনই কোনো আন্দোলন যেটা রাজনৈতিক মদতপুষ্ট আন্দোলন হয়, তারা কিন্তু রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিবর্গরা কিন্তু সেই আন্দোলন থেকে গুড় খাওয়ার পরিমাণ ১% ও ছাড়তে রাজি হয় না, ছাড়তে চায় না। সো যদি এটা রাজনৈতিক আন্দোলন হতো সেক্ষেত্রে আপনারা সেটা দেখতে পেতেন। এই আন্দোলনে আমাদের কিছু সেন্ট্রাল নেতৃবৃন্দ আছে। আমাদের লিপু ভাই আছেন, ওয়ালি ভাই আছেন, সাকিবুল হক লিপু ভাই, ওয়ালিউল্লাহ ভাই বুয়েটের নেইম 13 ব্যাচের। লিপু ভাই হচ্ছে রুয়েটের। আর শাকিল ভাই হচ্ছে চুয়েট ইলেকট্রিক্যাল 16 ব্যাচ। পরবর্তীতে ডিউবিএমপিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। শাকিল ভাই পুরো নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। চুয়েটের ইলেকট্রিক্যাল 16 ব্যাচ আরকি। সো এনারা সেন্ট্রাল নেতৃত্বে আছেন। প্রকৌশল অধিকার ব্যানারের প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আছেন। এর সাথে আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটির স্ব জায়গা থেকেও আমরা আসলে কানেক্টেড হয়েছি। সো বুয়েটিয়ানরা বুয়েটের জায়গা থেকে বুয়েটের কারেন্ট স্টুডেন্টস যারা, আমি তো বুয়েটের অ্যালামনাই, আমি 18 ব্যাচ পাস করে গেছি গত বছর। বুয়েটের কারেন্ট স্টুডেন্টস যারা তাদের জায়গা থেকে তাদের নেতৃবৃন্দ আছে। চুয়েটিয়ানরা চুয়েটের জায়গা থেকে নেতৃবৃন্দ আছে। কিভাবে সকল বিশ্ববিদ্যালয়ের সেই জায়গা থেকে তারা নেতৃবৃন্দ আছে। আর সেন্ট্রাল নেতৃবৃন্দ বললে স্ব ইউনিভার্সিটির যে নেতৃবৃন্দরা তাদের সঙ্গে লিপু ভাই, শাকিল ভাই, ওয়ালিউল্লাহ ভাই আমাদের সকলেরই কোঅর্ডিনেশন আছে এবং কোঅর্ডিনেশন হচ্ছে। আমরা কথাবার্তা বলে সকলের অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনটাকে বেগবান করার চেষ্টা করে যাচ্ছি।
না, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমি আপনাকে যেটা বললাম যে যদি সংশ্লিষ্টতা থাকতো তাহলে আপনি অবশ্যই রাজনৈতিক ব্যানারে, রাজনৈতিক দলের পোস্টারে আপনি অবশ্যই পক্ষে বা বিপক্ষে কোনো না কোনো পোস্ট, কোনো না কোনো ভিডিও বার্তা দেখতে পেতেন। সেটা আমরা আজ পর্যন্ত গত ৬ মাসেও দেখিনি, গত ৩ দিনেও দেখিনি। সো এটাই প্রমাণ করে যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা এখানে নেই। আচ্ছা, গতকাল সন্ধ্যার দিকে ৭ঃ০০-৮ঃ০০ র দিকে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে ৩ জন বা মোস্ট প্রবাবলি ২ জন আ রিজওয়ানা ম্যাম এবং ফজলুল কবির স্যার। আরো একজন মনে হয় ছিলেন। আমি একটু সিউর না, আমাকে দেখে বলতে হবে। বাট উনারা ২ জন ছিলেন, এইটুকু আমি সিউর। সো উনারা ২ জনের সাথে আরো সচিববৃন্দ ছিলেন, আরো নেতৃবৃন্দ ছিলেন। উনাদের সঙ্গে আমাদের যেই লিডার বডি তাদের কথাবার্তা হয়। মোস্ট প্রবাবলি রেল ভবনেই মনে হয় মিটিংটা হয়েছিল। তো সেখান থেকে আমাদের পক্ষ থেকে দাবি দেওয়া জানানো হয়। গতকালকে আমাদের উপরে যে হামলা হয়, হামলার পর আমাদের দাবিটা ৩ দফা থেকে ৫ দফাতে গিয়ে ঠেকে। ১ম কথা হচ্ছে যে আমাদের উপরে গতকালকে যে বর্বরোচিত হামলা হয়েছে, সে হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহিতা করতে হবে। ২ নাম্বার হচ্ছে প্রজ্ঞাপনের মাধ্যমে একটা কমিটি গঠন করা হয়েছে গতকালকে, ৯ সদস্য বিশিষ্ট কমিটি। সো ওই কমিটির উপর আমরা আস্থা রাখতে পারছি না। আমরা কমিটিকে অনুপযুক্ত মনে করছি আমাদের এই আন্দোলনের দাবি আদায়ের ক্ষেত্রে। সো সেই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আ এই কমিটিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষক সমিতি আছে, আমাদের যেই টিচার্স রিপ্রেজেন্টেটিভস রা আছেন, উনাদের ইনক্লুশন এর মাধ্যমে আমরা এই কমিটিকে সংস্কারের দাবি জানাচ্ছি। ৩ নাম্বার হচ্ছে আমাদের গতকালকে হামলায় যে সকল শিক্ষার্থী আহত হয়েছে, আমাদের বেশ কিছু শিক্ষার্থী বুয়েট থেকে প্রায় ৫০ জন অলরেডি হসপিটালাইজড। অন্যান্য ইউনিভার্সিটি থেকে সংখ্যাটা ১০০ প্লাস। আমাদের বুয়েটের ২ জন শিক্ষার্থীর গতকালকে সার্জারিও হয়েছে। একজনের পেটের মধ্যে সাউন্ড গ্রেনেড স্প্লিন্টার ঢুকে তার অন্ত্রে মোস্ট প্রবাবলি ৬ টা বা ৯ টা ছিদ্র হয়েছে এবং লাস্ট খবর পাওয়া পর্যন্ত সে হচ্ছে আরকি শ্বাস নিতে পারছে না এবং তাকে আইসিইউতে ইমার্জেন্সি অবজারভেশন রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে সরকারকে। ৪ নাম্বার হচ্ছে আমাদের রকুন ভাই, আমাদের বুয়েটিয়ান অ্যালামনাই, যিনি নেসকোর কর্মকর্তা। রকুন। মোহাম্মদ রকুনুজ্জামান রকুন। সো উনার উপরে যেই হামলাকারী যারা ছিলেন বা উনার সাথে যারা খারাপ ব্যবহার করেছেন, সেই জায়গা থেকে উনাদের উপরে উনাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে। আর ৫ নাম্বার হচ্ছে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলার জন্য ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে। এই ছিল আমাদের ৫ টা দাবি। সো এই ৫ টা দাবি নিয়ে গতকালকে সন্ধ্যায় আমি ৭ঃ০০ টার দিকে উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে আমাদের যে লিডার বডি আছে তারা কথাবার্তা বলে। সো পরবর্তীতে আমরা আমাদের নেতৃত্ব থেকে যেটা জানতে পারি যে বা উপদেষ্টার কথা থেকে আমরা আমরা জানতে পারি, উপদেষ্টা ফজলুল গতকালকে উনি প্রেস ব্রিফ করেছেন। উনার কথা থেকে যেটা আমরা জানতে পারি যে আসলে ফ্রুটফুল কোনো মানে সলিউশন এ এখনো পর্যন্ত আমরা এসে পৌঁছাতে পারিনি। উপদেষ্টার ভাষ্যমতে আমরা যেই দাবিগুলো জানাচ্ছি বা আমরা যে কথাগুলো বলছি সেগুলো পুরোপুরি যৌক্তিক না। বা উনার যে কথার টোন, সেই টোনে আমার মনে হলো যে আমরা আসলে বুয়েটের শিক্ষার্থীরা বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করছি, এই জিনিসটা নিয়ে সে এক প্রকার খুবই বিরক্ত। সে এক পর্যায়ে এই কথাটা আরকি উনি বললেন যে, কথায় যে হচ্ছে কি সবাই যমুনায় আসতে চায়। এটা কি কোনো কথা, মানে কথা হইল নাকি? এখন কথা হচ্ছে, হ্যাঁ, আমি উনার কথার সাথে একমত যে কথায় আমরা যমুনায় যেতে চাই। এটা আসলেই কোনো কথা না বা এটা একটা সুষ্ঠু রাষ্ট্র কাঠামোর কোনো ব্যবস্থা হতে পারে না। কিন্তু গত ১ বছরে আমরা দেখেছি যে ছাত্রদল বা বিএনপি বা আপনার হাসনাত আব্দুল্লাহরা বা এনসিপি যখন হচ্ছে পতিত ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধের দাবিতে পতিত ফ্যাসিস্ট দলের নিষিদ্ধের দাবিতে ওরা কিন্তু কথায় যমুনায় যায়। ওরা কিন্তু কথায় ধানমন্ডি ৩২ এ যায়। ওরা কিন্তু কথায় 144 জারি আছে এমন জায়গাতে যায়। কিন্তু ওদের উপরে কিন্তু জলকামান বা সাউন্ড গ্রেনেড বা টিয়ার শেল নিক্ষেপ করা হয় না। সো এই যে একটা বিষয় যে আমাদের হাসনাত আব্দুল্লাহরা, আমাদের নাহিদ ইসলামরা বা এনসিপির নেতৃবৃন্দ যারা, ওরাও কিন্তু ১ বছর আগে আমার মতোই ছাত্র ছিল। আমিও কিন্তু বুয়েটের কয়েকটা আন্দোলন লিড করেছি। বুয়েটের মানুষজন আমাকে চিনে। উনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাই কিন্তু তারা ছিলেন, হ্যাঁ? এবং তারা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তখন ছিলেন না। সো এই যে ১ বছরের মধ্যে এই যে আবারও যে আমরা যে জায়গাটাতে আমরা গত বছর আন্দোলন করলাম, শেখ হাসিনাকে সরানোর জন্য, যে রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে দেশের আপামর সাধারণ জনতার যে একটা স্পষ্ট বিভাজন রাষ্ট্র গত ৫৪ বছর ধরে তৈরি করে আসছে। বা ইভেন ৪৭ থেকেই যেটা পাকিস্তান সরকারও সময়কাল থেকে আমরা দেখে আসছি। সেই জায়গাটাই যেন না থাকে, সেটাই কিন্তু আমাদের গত জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে চাওয়া। সো আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহরা বর্তমানে একটা রাজনৈতিক দলের নেতা হওয়ার পরেও কিন্তু
তাদের জায়গা থেকে মানে ওরা ছাত্রনেতা মানে অতীতে ছাত্রনেতা থাকার পরেও কিন্তু তাদের থেকে আমাদের একটা স্পষ্ট যে একটা বিভাজনের জায়গা সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই যে আরেকটা কথা যে আ আ উপদেষ্টা ফজল বলেছিলেন যে এই যে যমুনায় যাওয়া এটা কোনো ব্যবস্থা হতে পারে না বা কোনো সিদ্ধান্তের জায়গা হতে পারে না। সো এই জায়গাটাতে আরকি আমাদের যে এই পদক্ষেপ সেটা ভুল ছিল। সো আমরা কিন্তু কথায়, কথায় যমুনায় যাই নাই। আমরা কিন্তু গত ৬ মাস ধরে আন্দোলন করছি। আমরা কিন্তু গত ৩ মাস ধরে মাঠে আন্দোলন করছি। গত ৩ দিন ধরে শাহবাগে আন্দোলন করছি। সো গত ৩ দিন ধরে দফায়, দফায় উনাদেরকে আমরা আল্টিমেটাম দেওয়ার পরেও উনাদের ঘুম ভাঙেনি। সো দফায়, দফায় কারা আন্দোলন করছে, কারা দাবি জানাচ্ছে, কারা মোমেন্টাম নষ্ট করছে, আর কারা যমুনায় যাচ্ছে বা কেন যাচ্ছে? আশা করি এই প্রশ্নের উত্তর দেশের সাধারণ মানুষজনের কাছেই আছে। সেন্ট্রাল যে নেতৃবৃন্দ, তাদের সঙ্গে আমাদের ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির যে নেতৃবৃন্দ, আমাদের কথাবার্তা চলছে। আজকে আমাদের কর্মসূচি আছে। শাহবাগে আমাদের জড়ো হওয়ার কর্মসূচি আছে বা প্রশাসনের সঙ্গে আমাদের কথাবার্তা বলার একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা চলছে। সো আপাতত আমি সকালবেলা পর্যন্ত এটুকুই জানি। কারণ গতকালকে রাত্রে প্রায় ৮ঃ০০-৯ঃ০০ পর্যন্ত সকলেই বা আরো বেশি সময়ও হতে পারে শাহবাগে জড়ো ছিল। সো আমাদের বুয়েটের বডি যারা, ওরা আরকি সকালবেলা আমি ওদেরকে রিচ করতে পারিনি। যার কারণে আন্দোলনের এট দিস মোমেন্ট ওরা কি ভাবছে সেটুকু জায়গায় আমি পুরোপুরি অবগত না। আরেকটা বিষয় বলে রাখি, আমি আপনাকে ইন্টারভিউ দেওয়াকালীন সময়েই বুয়েটে এই মুহূর্তে আলোচনা চলছে। সো আমি এখানে ইন্টারভিউ শেষ করে আমি বুয়েটে যাবো। সো তখন আমি জানতে পারবো যে পরবর্তী পদক্ষেপ কি। সো আমি গতকালকে রাত ৪ঃ০০ পর্যন্ত যেটুকু জানতে পারি আমাদের পরবর্তী পদক্ষেপের জায়গা এটাই যে আমাদের ৫ দফা দাবি মানতে হবে। ৫ দফা দাবি মানা ছাড়া কোনো আসলে অগ্রগতি বা কোনো আপোসের জায়গা আমরা দেখছি না। এবং ৫ দফার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেই পয়েন্টটা আমি যে ৫ দফাগুলো একটু আগে পড়লাম, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে যে আমাদের যে ৯ সদস্যের কমিটি, এই কমিটির উপর আমরা পুরোপুরি অনাস্থা পোষণ করছি। আমরা এই কমিটির উপর আস্থা পোষণ করতে পারছি না। আমাদের এই কমিটিতে আমাদের টপ টিয়ার এর যেই ইউনিভার্সিটি গুলো আছে, আমাদের শিক্ষক সমিতি থেকে আমাদেরকে যারা রিপ্রেজেন্ট করে আমাদের টিচাররা, আমরা উনাদের ইনক্লুশন চাই। এবং আমরা আমাদের রোকন ভাইয়ের সাথে হয়ে যাওয়া জিনিসের বিচার চাই, ঘটনার বিচার চাই, সাথে আমরা ডিসি মাহফুজের বহিষ্কার চাই। খুবই ইম্পোর্টেন্ট ৩ টা পয়েন্ট। সাথে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার যেই ব্যর্থতা, আমাদের দেশের ফাইনেস্ট মেধাবীদের উপরে অতর্কিত যেই বিনা কারণে অযৌক্তিক হামলা এবং আক্রমণ, এবং আমাদের হচ্ছে আরেকটা পয়েন্ট কি ছিল? আমাদের আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা, ব্যয়ভার বহন করা। সো এই ৫ টা দাবিতে যতক্ষণ পর্যন্ত না একমত তারা হচ্ছেন, আমরা আমাদের মাঠের আন্দোলন থেকে সরছি না।